উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শীর্ষণ্য পেশায় একজন আইনজীবী এবং এবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পাশাপাশি তার একটা অন্য পরিচয় আছে, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ। এবার আপনি প্রথমবার এইভাবে বিধানসভা ভোটে লড়াইয়ে নেমেছেন, কি বলবেন? বাবার সঙ্গে এর আগে আপনি ভোটের ময়দানে নেমেছেন, কিন্তু সরাসরি লড়াইয়ে নামেন। মানে শাড়িতে একটু পিছনে ছিলাম, এখন শাড়িতে সামনে আছি, সবার ভালোবাসাটা পাচ্ছি। এমনি অ্যাটমসফিয়ারটা নতুন কিছু নয়, 2001 থেকেই করছি, বাবার সঙ্গে ডোর টু ডোর করতাম, তখন 14 বছর বয়স ছিল। আর এখন অনেকটা দেখে, হাইকোর্টে অনেকটা বুঝে, আমাদের সুবিধাটা হচ্ছে আইনজীবী হিসেবে আমরা সমাজের সব স্ট্রাটার লোকেদের সঙ্গে মিশতে পারি। মানে কেউ হয়তো ডেলি লেবার, তার সঙ্গেও মিশছি, কেউ হয়তো পিয়ন, তার সঙ্গেও মিশছি, আবার প্রিন্সিপাল সেক্রেটারি, আইপিএস অফিসার্স, এসপি, ডিজি, সবার সাথেই কথা বলছি। এটা আমার মনে হয় এটা আমাদের একটা বিশাল অ্যাডভান্টেজ, সমাজটাকে মানে যেটাকে বলি আমরা পুরো সমাজের ক্রস সেকশনটাকে দেখতে পাই। এবং রাজনীতির ক্ষেত্রেও তাই হয়, আমরা যখন একটা জনসভা বা জনসংযোগ সভা করি, হাঁটি, তখন আমরা এই সমাজের পুরো ক্রস সেকশনটা দিয়ে আমরা হাঁটি। সুতরাং এটা একটা অন্যরকম অনুভূতি তো বটেই, কিন্তু অ্যাটমসফিয়ারটা অপরিচিত নয়। একেবারে বাবার সঙ্গে আপনি এই অ্যাটমসফিয়ারের মধ্যে একত্রিত, এবং এটাকে একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে আপনার ক্ষেত্রে। মানে বাবা এতদিনের সাংসদ এবং এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ তিনি, তো এখানেই আপনি উত্তরপাড়ার বিধায়ক হিসেবে আপনি প্রার্থী হিসেবে আপনি দাঁড়াচ্ছেন, তো কি বলবেন? হিউজ অ্যাডভান্টেজ। যেমন আমি কোর্টে চিরকালই অ্যাডভান্টেজটা পেয়েছি, 16 বছর প্র্যাকটিসিং কেরিয়ারে আর 5 বছর ছাত্র হিসেবে বাড়িতে একটা আইনজ্ঞ থাকার জন্য আমি যে আইনটা যেভাবে শিখতে পেরেছি। এখানেও আমি 2001 থেকে 2006 দুটো প্রচার দেখেছি অ্যাসেম্বলির। এখানে শুধু উত্তরপাড়ার কথা বলছি, উত্তরপাড়াতে আমি 3টে অ্যাসেম্বলির প্রচার দেখেছি এবং বাবার 4টে পার্লামেন্টারির প্রচার দেখেছি। শুধু প্রচারটাই তো সব নয়, প্রচারটা শুধু একটা ফেজ। তারপরে যে আসল কাজটা 2001 থেকে 2006 কীভাবে এমএলএ ল্যাড ব্যয় করা হয়, কীভাবে একটা ব্যালেন্স মেনটেন করতে হয় প্রত্যেকটা এরিয়ার মধ্যে, এবং পরবর্তীকালে 2009 থেকেও আমি দেখেছি এই যে 7টা বিধানসভার মধ্যে কীভাবে ব্যালেন্সডভাবে একটা এমপি ল্যাডটাকে ব্যয় করা হয়, কোথায় আর্জেন্ট, কোনটা লং টার্ম কাজ, কোনটা শর্ট টার্ম কাজ, এই জিনিসগুলো বোঝার সত্যি একটা অনেক বড় অভিজ্ঞতা আমার আছে। আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রয়েছেন, বামেদের মীনাক্ষী এবং বিজেপির হচ্ছেন দেবাঞ্জন, কোনটাকে বেশি প্রতিপক্ষ বলে মনে করছেন? আগের যে তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি যা ভোট পেয়েছিলেন সেটাই আমার প্রতিপক্ষ, তার থেকে বেশি ভোট আমাকে পেতে হবে। এখানে বাকি যারা আছে তারা পরিযায়ী প্রার্থী, আমি ঘরের ছেলে। ওনারা এখানে এসছেন ভোট লড়তে। মীনাক্ষী দেবী আগেরবার নন্দীগ্রামে গেছিলেন, খুব বাজে রেজাল্ট করেছিলেন, এবারে উত্তরপাড়া পাঠানো হয়েছে। এবং আমাকে এখানে শুধু দেখুন, আমাকে শুধু উন্নয়নটাই আমার একমাত্র লক্ষ্য। কত মার্জিন না মার্জিন আমাদের কর্মীরা যেভাবে খাটে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প এনেছে মানুষের জন্য, মার্জিন বাড়বেই। মার্জিন নিয়ে এটা ভাবার ব্যাপার নয়। যেটা ভাবার ব্যাপার হচ্ছে আমি প্রত্যেক দিনের নোট রাখি, মানুষ যা যা বলে, আমার একটা ডায়েরি আছে, সেখানে আমি নোট করে রাখি কী কী কাজের কথা বলছেন, যাতে দ্রুত 4ঠা মের পরে একটা প্ল্যান করে এগোনো যায়। আর আমাদের পরিবারের এবং তৃণমূলের মানে বন্দ্যোপাধ্যায় পরিবার, বৃহত্তর তৃণমূল পরিবার, সব মিলিয়ে উন্নয়নটাই লক্ষ্য। এবং প্রমাণস্বরূপ আমি বলবো, আপনি যেখানে দাঁড়িয়ে ইন্টারভিউটা নিচ্ছেন এটা তো সিলেক্টেড স্পট নয়। আমি আপনাকে অনুরোধ করব ক্যামেরাম্যানকে, যে যখন এটা শেষ হবে যেন উনি নিজের বাঁ দিকে একটু ঘোরান, একটা দেওয়ালের তলায় একটা ফলক দেখতে পারবেন, ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে। এই যে এসআইআর, এবার একটা ভোটের আগে যে এসআইআর প্রক্রিয়া, এবং এখনও পর্যন্ত সেই এসআইআর থেকে মুক্ত হয়নি, বিবেচনাধীন পর্যায়ে প্রায় 60 লক্ষ এবং 30 লক্ষের মতো নাম বেরিয়েছে গত সাপ্লিমেন্টারি লিস্টে। এখনও বাকি রয়েছে বহু মানুষ, আপনি নিজেও বিবেচনাধীন পর্যায়ে পড়েছেন। কি বলবেন, মানুষ কতটা মানে এতে এসআইআরের ফলে কতটা চাপে, এবং এসআইআর কতটা প্রভাব ফেলবে, মানে অন্যান্য বিরোধী দলকে কতটা ব্যাকফুটে দেবে এসআইআর? দেখুন, ওনারা বিজেপি মনে করেছিলেন যে ওনাদের পলিটিক্যাল থিমটাকে এস্টাবলিশ করার জন্য যে এখানে 1 কোটি রোহিঙ্গা মুসলমানের নাম বাদ দেবে, এইটার জন্য ওনারা এসআইআরটা ইলেকশন কমিশনের থ্রু দিয়ে অ্যাজ সাব এজেন্ট ওরা এখানে স্টার্ট করেছিল। উল্টে যেটা দেখা গেল যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ গেল, অনেক ভদ্রমহিলা যাদের বিবাহ কারণে সারনেম চেঞ্জ হয়েছে তারা এফেক্টেড হলো, মতুয়া কমিউনিটির অনেক লোক এফেক্টেড হলো। এবং আমি নিজেও, আমি একটা বাঁকুড়ার ব্যানার্জি বাড়ির ছেলে, 100 বছরের কালী পুজো, আমাকে এখন প্রমাণ করতে হবে যে আমি রোহিঙ্গা মুসলমান নই, আমার নামটা আলটিমেটলি আন্ডার অ্যাডজুডিকেশন। সো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা হ্যারাসমেন্ট কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বলেছেন, এটা হচ্ছে হাঁদা ভোঁদা 2 ভাই, এটা যে ইসিআই আর বিজেপি, হাঁদা ভোঁদা 2 ভাই, হামটি ডামটি স্যাটানা বল, এই হচ্ছে ব্যাপার।
একটা বিজেপির হাওয়া 2021 সালে আমরা দেখেছিলাম যে একটা বিজেপির হাওয়া বঙ্গের মধ্যে ঘুরছিল এবং এই 2026-এও এই বিধানসভা নির্বাচনে বিজেপির হাওয়া এবং বিজেপি এটা ভাবছে যে তারা সরকার গঠন কিন্তু করবে, মানে এরকম পর্যায়ে তাদের আছে এবং মানুষও ভরসা রাখছে তাদের উপরে। কি বলবেন? প্রথমত কোনো হাওয়া নেই। আগেরবার আপনারা দেখেছেন ওরা কীভাবে বিধায়কদেরকে জিতিয়েছে। ওরা হচ্ছে লোডশেডিং পার্টি, ওরা লোডশেডিং করে পার্টিদেরকে নিজেদের প্রার্থীদেরকে জেতায়। এবং বিজেপির এখনও লাখ ভালো যে অমিত শাহ এখনও মুখ খোলেননি, কারণ উনি আগেরবার মুখ খুলেছিলেন, তার ওয়ান থার্ড হয়ে গেছিলো। উনি এবার যেই সংখ্যাটা বলবেন তারও ওয়ান থার্ড হয়ে যাবে। এবং আমি আপনাকে এটাও বলছি, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হতে পারবেন, ওরা 30খানা বিধায়ক পাবে না এখানে পশ্চিমবাংলায়। তৃণমূলের যারা বিরোধী আছে, বিরোধী দল বিজেপি বলুন বাম বলুন, তাদের বক্তব্য হচ্ছে যে কর্মসংস্থান নেই এবং কর্মসংস্থানের জায়গায় সেখানে ভাতা দেওয়া হচ্ছে, কখনো লক্ষ্মীর ভাণ্ডার রূপে মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, কখনো বা যুবসাথী এই প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানের বদলে ভাতার উপর জোর দিচ্ছে সরকার, তাই মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। দেখুন, আনএমপ্লয়মেন্ট নিয়ে আমি এটা বলতে পারি যে আমরা আগামী দিনে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট জিডিপি হতে চলেছি এবং আমরা অলরেডি এমএসএমই সেক্টরে লিডিং স্টেট। আর দ্বিতীয়ত দেখবেন যে ন্যাশনাল যে অ্যাভারেজ আছে আনএমপ্লয়মেন্টের, তার থেকে অন্তত 40% কমে আছে পশ্চিমবাংলা। এবং এই তৃণমূলের শাসনে অন্তত 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এবং আগামী দিনে যে একটা চলছে প্রসেস, আপনি দেখবেন এই সিপিএমের স্ট্র্যাটেজির জন্য যে 26,000 লোকের নাম বাদ গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় 37,000 শিক্ষকের চাকরি দিচ্ছেন এবং সেটা অগাস্টের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। আর আপনি যে ভাতার কথা যেটা প্রশ্নটা করলেন, সেখানে আমি বলি এটা ঠিক ভাতাটাকে আপনি যদি সেভাবে দেখেন এটা হবে না। এটাকে আপনার দেখতে হবে যে মহিলাদের হাত শক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল। যেই ফ্যামিলিতে একজন ভদ্রমহিলাকে তার ওপিনিয়নটা পর্যন্ত জানা হতো না, আজকে তার চয়েসটা জিজ্ঞেস করা হয় সেই ফ্যামিলিতে। নাম্বার 1, আপনি যদি দেখেন যুবশ্রীর ক্ষেত্রে একটা মানুষ যার চাকরি নেই, তার জবে অ্যাপ্লাই করার জন্য কতটা খরচা সেটা আপনাকে হিসাব করে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে ভাতা বলে, আপনি ভাতা নামে এটাকে হয়তো ব্র্যান্ডিং করতে পারেন, কিন্তু তার যে এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য যে এক্সপেন্স, সেইটাকে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদেরকে যেটা দিচ্ছে, এই যে 2 সিজনাল ক্রপের জন্য যে ব্যয়টা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা প্রোভাইড করে দিচ্ছে যাতে পরবর্তীকালে ক্রপটা বেটার হয়। ক্রপটা যদি বেটার না হয় তাহলেও সেটা ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে পূরণ করে দিচ্ছে। সুতরাং যেটা আপনি ভাতা বলে ব্র্যান্ডিং বা পিজন হোল করতে পারেন, সেটা অ্যাকচুয়ালি কিন্তু হাত শক্ত করার জন্য দেওয়া হচ্ছে, একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সো দ্যাট একটু লং মাইল সেটা চলা যায়। বিরোধীদের বক্তব্য যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এর মাধ্যমে মহিলা ভোটটাকেও টানা হচ্ছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সবাই বেনিফিটেড এবং তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চায়। এই আমাদের এখানে শুধু এক একটা সেক্টরের আন্ডারে আপনি দেখবেন 70 থেকে 80খানা প্রকল্প করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার তো একটা প্রকল্প নয়, যুবশ্রী আছে, কন্যাশ্রী আছে, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, কৃষক ভাতা আছে। এবং এটা 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 একটা জায়গায় মানে আপনি পিজন হোলিং করতে পারবেন না, এটা বিভিন্ন সেক্টরের মধ্যে ভাগ করা আছে। সরকারি কর্মচারী যারা দীর্ঘদিন ধরে ডিএর জন্য আবেদন করছিলেন এবং সেই সরকারি কর্মচারীরাদের ডিএ ঘোষণা করা হয়েছে যে দিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা যে একটা বিমুখ হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কি আর থাকবে? মানে এবার কি সরকারি কর্মচারীদের যে ভোট, সেটা কি তৃণমূল ভোট বাক্সে আসবে? একদমই থাকবে, তৃণমূলের ফেভারেই এখানে থাকবে। আর এই যে এসআইআর হলো, সেই এসআইআরে বহু লোকের নাম বাদ চলে গেল। আমরা দেখলাম যখন চূড়ান্ত তালিকা হলো তখনও কিন্তু ডিলিটেড হয়েছে, যখন চূড়ান্ত তালিকার আগে এএসডিডিতে 58 লক্ষ নাম বাদ গেল। তো সেক্ষেত্রে নাম কিন্তু প্রচুর বাদ গেছে, তাহলে বহু মানুষ ভোট দিতে পারবে না, এরকম তো একটা আশঙ্কা। অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাবেন এবং অ্যাপেলেট ট্রাইব্যুনাল থেকে যতটা ক্লিয়ার হয় আমরা চেষ্টা করব সেটা ত্বরান্বিত করতে। জয়ের বিষয়ে কতটা আশা? আমি তো বললাম যে এখানে জয়টা ইস্যু নয়, এখানে মার্জিনটা ইস্যু। মার্জিনটা বাড়াতে হবে এবং উন্নয়নমূলক কাজ করতে হবে, পার্মানেন্ট অ্যাসেট ক্রিয়েট করতে হবে যাতে উত্তরপাড়ার মানুষ দিনের পর দিন, শুধু 5 বছর নয় বছরের পর বছর সেটা ইউটিলাইজ করতে পারে। কত লিড হবে গতবারের থেকে, কত বেশি হবে? 50,000, আগের বার থেকে অন্তত 20,000 বেশি। একেবারে জয়ের বিষয়ে 100% আশাবাদী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি এবার প্রথমবার এই লড়াইয়ে ভোট যুদ্ধে কিন্তু সামিল হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থী এবং এখানকার মানুষ তাকেই বেছে নেবেন, তার কারণ তিনি এখানকার ঘরের ছেলে এবং ঘরের ছেলেকেই বিধায়ক হিসেবে বেছে নেবেন এখানকার মানুষ, এমনটাই বক্তব্য তার। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, উত্তরপাড়া।